তখন লিমন বলল, তুই আমার অনেক ভালো বন্ধু, কিন্তু তবুও তোকে এখন আমি হাসতে হাসতে খুন করবো তহিদ। রুমের মধ্যে চারিদিক কাঁপিয়ে বক্সে ডিজে গান বাজানো হচ্ছে। তহিদ পিছনে সরতে গিয়ে খাটের সঙ্গে ধাক্কা খেয়ে বসে পড়লো। লিমনের হাতে এতক্ষণ যে লাঠির মতো ছিল সেটা কভার খুলে সে একটা চকচকে ছুরি বের করলো। মুহূর্তের মধ্যে তহিদ বিছানা থেকে উঠে তাকে আঘাত করতে যাবে, তার আগেই লিমন বাম হাত দিয়ে ধাক্কা দিয়ে ডান হাতের ছুরি পেটে চালান করে দিল তহিদের। আহত তহিদ বিছানায় শুয়ে এখন কাতরাতে লাগলো, আর তার মুখ চেপে ধরে গলা কাটায় ব্যস্ত লিমন। তহিদের লাশটা ভালো করে বিছানায় শুয়ে দিল, একটা কাঁথা দিয়ে ভালো করে মুড়িয়ে দিল, দেখে মনে হয় যেন কেউ ঘুমিয়ে আছে। তারপর নিজের রক্তমাখা গেঞ্জি খুলে আরেকটা গেঞ্জি পরে নিল লিমন। লিমন দরজা খুলে দেখে মেসের দুইজন সদস্য দাঁড়িয়ে আছে, তৌফিক ও সিয়াম। তৌফিক বলল, কি রে লিমন, তুই এখানে? তখন লিমন বলল, হ্যাঁ আসলাম মাত্র, কিন্তু তহিদের তো অনেক জ্বর, তোরা থাক আমি ডাক্তার নিয়ে আসি। তখন সিয়াম বলল, হ্যাঁ বন্ধু, সন্ধ্যাবেলা দেখেছি মন খারাপ করে বসে আছে তহিদ, তখনই বুঝেছি ওর শরীর খারাপ। তখন লিমন বলল, তোরা একটু থাক, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখি কি করা যায়। তখন তৌফিক আর সিয়াম বলল, আচ্ছা ঠিক আছে। লিমন চলে গেল। তৌফিক আর সিয়াম রুমে প্রবেশ করে দাঁড়িয়ে রইল। একটু পরে খাটের পাশে রক্তমাখা গেঞ্জি আর ছুরি দেখে দুজনে চমকে উঠল। তৌফিক ভয়ে ভয়ে তহিদের শরীর থেকে কাঁথা সরিয়ে দুজনে চিৎকার করে উঠল। গলা ও পেটে ছুরির আঘাত, নির্মমভাবে হত্যা করা হয়েছে তহিদকে। তহিদের লাশটা পড়ে আছে। তৌফিক আর সিয়াম তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে রাস্তার মধ্যে এসে দেখে রাস্তায় কেউ নেই, রাস্তা একদম ফাঁকা। তহিদকে খুন করে পালিয়ে গেছে লিমন। এটা ছড়িয়ে গেল মুহূর্তেই। থানায় খবর দেওয়া হয়েছে। মেসের মধ্যে সকল সদস্যরা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সকলের মধ্যে একটাই আতঙ্ক, কিন্তু খুনটা যে লিমন করেছে সেটা নিয়ে অনেকের মনে জাগছে সন্দেহ। যেহেতু লিমন নিখোঁজ, তাছাড়া তাকে আসতে বাঁচাতে কেউ দেখেনি, তাহলে কিভাবে লিমন খুন করেছে? তাছাড়া তৌফিকের সঙ্গে মাগরিবের পর তহিদের খানিকটা ঝগড়া হয়েছে। তৌহিদ কিছু টাকা পাবে তৌফিকের কাছে, সেই টাকার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে। তৌফিক তো এমনিতে একটু উশৃঙ্খল টাইপের ছেলেদের সাথে চলাফেরা করে, গাঁজা টাজা খায়, আবার স্থানীয় কিছু বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়। পুলিশ আসার পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সবাই তৌফিকের কথা বলে, কিন্তু পরক্ষণ যখন রক্তমাখা গেঞ্জিটা সিয়াম পুলিশের সামনে দেখিয়ে দেয় তখন সবাই মোটামুটি চুপ করে গেছে। পুলিশ তৌফিককে বলল, তোমরা কি নিশ্চিত যে ওই ছেলেটা লিমনে ছিল? তখন তৌফিক আর সিয়াম বলল, হ্যাঁ স্যার, রুমের মধ্যে গান বাজাচ্ছিল এরা, আমরা সামান্য কৌতূহল নিয়ে দাঁড়িয়েছিলাম, তার একটু পরে দরজা খুলল লিমন। আমাদেরকে দেখে স্বাভাবিকভাবে বলল যে তহিদ নাকি অনেক অসুস্থ, সে ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু আমরা যখন রুমে ঢুকে দেখি তহিদের লাশটা পড়ে আছে, তখন আমরা তাড়াহুড়া করে রাস্তার মধ্যে গেলাম লিমনকে খুঁজতে। তখন লিমনকে কোথাও পাচ্ছিলাম না। তখন পুলিশ বলল, লিমন রক্তমাখা গেঞ্জিটা রেখে গেল কেন? পরনে কি কিছু ছিল না লিমনের? তখন তৌফিক আর সিয়াম বলল, স্যার, লিমন তো এই রুমেই থাকতো, আর রুমে তার অনেক কাপড় চোপড় আছে, রক্তমাখা গেঞ্জিটা পরিবর্তন করে ফ্রেশ একটা গেঞ্জি পরে গেছে, হয়তো যেন কেউ কিছু বুঝতে না পারি। তখন পুলিশ বলল, লিমনের সঙ্গে তৌহিদের কেমন সম্পর্ক ছিল? মানে বন্ধুত্ব ছিল নাকি মন কষাকষি ছিল? তখন তৌফিক আর সিয়াম বলল, স্যার, ওরা খুব ভালো বন্ধু ছিল। যেদিন রাতে লিমনের বাবা মা খুন হয়েছে সেদিন গভীর রাতে তৌহিদ সঙ্গে গিয়েছিল লিমনের। তখন পুলিশ বলল, লিমনের বাবা মা কিভাবে মারা গেছে? তখন তৌফিক আর সিয়াম বলল, শুনেছি খুন হয়েছে, কিন্তু কারা জড়িত কিসের জন্য তা জানি না স্যার। তখন পুলিশ বলল, ঠিক আছে, আমরা লাশ নিয়ে যাচ্ছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারি মেসের মধ্যে। মেসের কোনো সদস্য যেন খুলনা থেকে বের না হয়, পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত মেসে থাকতে হবে সবাইকে। সাজু ভাই তাদের স্থানীয় বাজারে গিয়ে সিম কার্ড রিপ্লেস করে এনেছে। জরুরি প্রয়োজনীয় নাম্বার চালু রাখার একান্ত জরুরি। রাজু তাকে বলেছিল যে সকল সিম নাকি রিপ্লেস করা যায় তাদের বাজার থেকে, তাই সে রিপ্লেস করে এনেছে। বাড়িতে ফিরে দাদার মোবাইলে নিজের সিমটা লাগিয়ে নিল। তার দাদার কাছেও অ্যান্ড্রয়েড ফোন আছে, কারণ সাজু ভাইয়ের বাবার সঙ্গে আর সাজু ভাইয়ের সঙ্গে সবসময় ভিডিওগুলো কথা হতো। সিম চালু করে সে অপেক্ষা করতে লাগলো যদি তহিদ আবারও কল দেয়। তখন ছিল রাত 11টার মতো। ততক্ষণে তহিদ খুন হয়ে গেছে, কিন্তু সাজু ভাই তা জানেও না। ডিনার করে বিছানা শুয়ে কবিতার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল, তাই মুখস্থ নাম্বারটা ডায়াল করলো সাজু ভাই। কবিতা ফোনটা রিসিভ করে বলল, যে মানুষটা বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে কল দেওয়ার কথা সে আজকে কল দিল, তার মানে কি মাত্র বাড়ি গিয়েছে? তখন সাজু ভাই বলল, তুমিও তো একটা খবর নিলা না, অসুস্থ শরীর নিয়ে গ্রামের বাড়িতে আসলাম, একটা কল দিয়ে তো জিজ্ঞেস করলে পারতা যে সাজু কেমন আছো। তখন কবিতা বলল, আমি যে কারোর উপর মেলা মেলা অভিমান করে আছি সেটা কি তার বোঝার ক্ষমতা আছে? তখন সাজু ভাই বলল, অসুস্থ মানুষের উপর রাগ করতে নেই, কারণ হঠাৎ করে মারা গেলে আফসোস করতে হবে। তখন কবিতা বলল, একদম মুখ ভেঙে দেব। তখন সাজু ভাই বলল, কেন, মানুষকে মরতে পারে না? তখন কবিতা বলল, তুমি আমাকে বিয়ে করবে, তারপর আমরা দুজন একসঙ্গে সংসার করব, আমাদের বাচ্চা হবে, তারপর আমরা মারা যাব। তখন সাজু ভাই বলল, মৃত্যু কি কখনো সংবাদ দিয়ে আসে?
তখন কবিতা বলল, তবুও মানুষ কি তার স্বপ্ন আর আশা নিয়ে বেঁচে থাকতে চায় না সাজু? তখন সাজু ভাই বলল, আমার শরীর সত্যি সত্যি খুব খারাপ, কিন্তু এমন একটা মামলায় জড়িয়ে গেলাম যে অসমাপ্ত রেখে কোথাও যাওয়া যাবে না। তখন কবিতা বলল, বেঁচে থাকলে এমন অসংখ্য মামলার রহস্য বের করতে পারবে তুমি, কিন্তু আমার নিষেধ করা সত্ত্বেও এই মামলায় জড়িয়ে গেছো, আর সেই জন্য কিন্তু তোমার প্রতি আমার অসংখ্য অভিমান আর মনের মধ্যে কষ্ট। তখন সাজু ভাই বলল, মনের মধ্যে কষ্ট? তখন কবিতা বলল, আমার কোনো কথার গুরুত্ব নেই তোমার কাছে, তাই কষ্ট লাগে। তখন সাজু ভাই বলল, তুমি তো ভালো করে জানো আমি যে তোমাকে কতটা সময় দিই। তখন কবিতা বলল, জানি, সেটা তো আমার পরম সৌভাগ্য। হতভাগা এই কবিতার জীবনে তোমার মতো মানুষের ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের। তখন সাজু ভাই বলল, পৃথিবী বড় অদ্ভুত কবিতা, যে মানুষটাকে অনেক সাধনা করে তার প্রিয় মানুষটাকে চায়, আল্লাহ সেই মানুষটাকে তাকে দেয় না। নিষ্ঠুর এই পৃথিবী যেন আজকাল আর কারো কষ্টই বোঝে না, একজনের ভালোবাসা নিয়ে যায় অন্য কেউ। তখন কবিতা বলল, তুমি আমাকে সারা জীবন একসঙ্গে রাখবে তো? আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। তখন সাজু ভাই বলল, যদি কোনোদিন বিয়েও না করি তবুও তোমাকে আমার মনের মধ্যে রাখবো, আর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো স্বপ্ন পূরণ হবে, তাহলে তো কোনো সমস্যাই নেই। তখন কবিতা বলল, রাতে খাবার খেয়েছো সাজু? তখন সাজু ভাই বলল, হ্যাঁ, তুমি খেয়েছো? তখন কবিতা বলল, না, খাবো একটু পরে, সন্ধ্যার পর ঘুমিয়েছিলাম আর একটু আগে ঘুম থেকে উঠে এশা নামাজ পড়েছি তো তাই দেরি হয়েছে। 1.5 ঘন্টা কবিতার সাথে কথা শেষ করে সাজু ভাই অনলাইনে গেল। বেশ কিছু মেসেজ জমা হয়েছে, সেই মেসেজের ভিড়ে লিমনের আইডি দিয়ে মেসেজ দেখে সাজু ভাই অবাক হয়ে গেল। লিমন ওই মেসেজের মধ্যে লিখেছিল, সাজু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কিছুক্ষণ আগে আপনার নাম্বারে কল দিলাম কিন্তু আপনার মোবাইল বন্ধ। সাজু ভাই, আমি এখন ভৈরব নদীর তীরে দাঁড়িয়ে আছি। একটু আগে তহিদকে খুন করে এলাম, হয়তো সামনে আরো বেশি বাড়াতে পারে। আগের দুটো খুন আমি করিনি, তবুও আমাকে ফাঁসানো হয়েছে। তখন লিমন বলল, তহিদ আমার সঙ্গে বেইমানি করেছে সাজু ভাই। আপনি কখনো সেই চিরকটকে বিশ্বাস করবেন না, কারণ আমি যাদেরকে খুন করব তাদের কথা আপনাকে শুধু জানাবো, কখনো চিরকট লিখবো না সাজু ভাই। সাজু ভাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেই রইল। সামান্য কিছু সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে মাথা ব্যথা শুরু করেছে। কিন্তু তহিদ যে খুন হয়েছে সেটা সাজু ভাইকে অনেক ভাবাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখন ফোন দিতে হবে, কিন্তু কারো নাম্বারই তো নেই। তহিদ নাকি লিমনের সঙ্গে বেইমানি করেছে। গতকাল বিকেলে তার সঙ্গে কথা বলতে বলতে মোবাইলটা পানিতে পড়ে গিয়েছিল। তহিদ তাকে কিছু একটা বলার চেষ্টা করেছিল, কিন্তু বলতে পারে না। সে হয়তো বুঝতে পেরেছিল তাকে খুন করা হবে, তাই একদম শেষ মুহূর্তে স্মরণ করেছিল আমাকে। কিন্তু সেই বেইমানিটা কি, কিসের জন্য তহিদকে খুন হতে হয়েছে লিমনের হাতে? খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে বাড়ির সামনে হাঁটছিল সাজু ভাই। মোবাইলে যদি কারো কল আসে সে অপেক্ষা করছিল, কিন্তু কেউ তার কল দিচ্ছে না। অন্তত পারভেজ নিশ্চয় কল দেওয়ার, কারণ তহিদ খুন হয়েছে। 7:30টার দিকে নাস্তা করার একটু পরে একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। সাজু ভাই প্রথমে চেনার চেষ্টা করেছিল, কারণ এমনও তো হতে পারে সে আগে চিনতো কিন্তু এখন চিনে না। সাজু ভাই বলল, আসসালামু আলাইকুম। একটা মেয়ে অপর প্রান্ত থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি সাজু ভাই? তখন সাজু ভাই বলল, জি আমি সাজু, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না, তুমি কে? তখন মেয়েটা বলল, ভাইয়া আমার নাম হলো অর্নি, আমাকে আপনি চিনবেন না, তবে আমি আপনাকে কিছুটা চিনি। তখন সাজু ভাই বলল, ও আচ্ছা। অর্নি বলল, সাজু ভাই আমি একটা জরুরি কথা বলতে কল করেছি আপনার কাছে। তখন সাজু ভাই বলল, হ্যাঁ বলো অর্নি, কি কথা? তখন অর্নি বলল, আপনি তো লিমনকে চিনেন, কিছুদিন আগে যার মা বাবা খুন হয়েছে আর এখন সে নিজে খুন করে পলাতক। তখন সাজু ভাই বলল, হ্যাঁ চিনি, কিন্তু? তখন অর্নি বলল, আমি লিমনের গার্লফ্রেন্ড, আমরা দুজন দুজনকে পছন্দ করি, লিমনের বাবা মা আমাদের সম্পর্কে জানতো। তখন সাজু ভাই বলল, ও আচ্ছা। তখন অর্নি বলল, আপনি কি আমাদের গ্রামে আজকে আসতে পারবেন সাজু ভাই? একটু জরুরি কাজ আছে। তখন সাজু ভাই বলল, কি কাজ? তখন অর্নি বলল, আপনাকে একটা জিনিস দিতে চাই, যেটা নিয়ে খুব টেনশনে আছি আমি। তখন সাজু ভাই বলল, কি জিনিস? তখন অর্নি বলল, একটা স্বর্ণের পুতুল লিমনের বাবা আমাকে দিয়েছিল খুন হবার 2 দিন আগে। তখন সাজু ভাই বলল, কি সেই পুতুলটা তোমার কাছে? তখন অর্নি বলল, হ্যাঁ সাজু ভাই, পৃথিবীতে আমি ছাড়া আর কেউ জানে না। লিমনের বাবা জানতো, কিন্তু তিনি তো এখন আর পৃথিবীতে নেই। তখন সাজু ভাই বলল, সেই পুতুলটা কি আমার কাছে দেবে অর্নি? তখন অর্নি বলল, হ্যাঁ সাজু ভাই, কারণ এটার জন্য আমার খুব সমস্যা হচ্ছে। তখন সাজু ভাই বলল, ঠিক আছে, আমি আজকের মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবো। তখন অর্নি বলল, মেলা মেলা ধন্যবাদ সাজু ভাই। তারপর কল কেটে দিয়ে সাজু ভাই গভীর চিন্তার মধ্যে ডুবে যাচ্ছে। অর্নি নামের সেই মেয়েটা সত্যি বলছে, নাকি তাকে ফাঁসানোর জন্য কেউ কিছু প্ল্যান করছে? চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লিমন, আর তার পিছনে রাগান্বিত হয়ে নানা ধরনের প্রশ্ন করে যাচ্ছে নাসরিন মেয়েটা। লিমন সবগুলো প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু নাসরিন তাকে বলেই যাচ্ছে। তখন নাসরিন বলল, কি হলো, চুপ করে আছো কেন? তোমাকে কিন্তু আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি ওদের কথা মতো খুন করতে গেলে। তখন লিমন বলল, যথেষ্ট কারণ আছে, আমি লিমন কারণ ছাড়া কোনো কিছুই করি না। তখন নাসরিন বলল, কি কারণ আছে জানতে পারি? তখন লিমন বলল,
ওর জন্য আজকে আমি অপরাধী। সেদিন সেই রাতে তহিদ যদি এদের সাহায্য না করতো তবে আমি এভাবে ফেসে যেতাম না। তখন নাসরিন বলল, টাকার লোভ সবারই থাকে, তোমার বন্ধু ভুল করেছে, কিন্তু তুমি মূল খুনিদেরকে না মেরে তাদের সঙ্গে মিলে তোমার বন্ধুকে খুন করলে। তখন রিমন বলল, বেশ করেছি, এখন আপনি একটু চুপ করবেন। তখন নাসরিন মেয়েটা বলল, তোমাকে কিন্তু এরা ব্যবহার করছে, একদিন তোমাকেও তারা স্বার্থের জন্য মেরে ফেলবে। তখন লিমন বলল, তবুও তো তারা আগে আমার মা বাবা মৃত্যুর জন্য লোকদেরকে আমি খুন করতে চাই, তারপর যদি আমাকে তারা সরিয়ে দেয় তাতে কোনো আমার আফসোস নেই। তখন নাসরিন মেয়েটা বলল, নিজেকে নিয়ে একটু ভাবতে পারো না? তখন লিমন বলল, কিছুদিন আগে খুব স্বপ্ন দেখতাম, মা বাবা মৃত্যুর সঙ্গে সঙ্গে সব স্বপ্ন শেষ হয়ে গেছে, তাদেরকে যখন কবরে দাফন করলাম তখনই মনে হয় সব স্বপ্ন দাফন হয়ে গেছে। তখন নাসরিন মেয়েটা বলল, তুমি কিন্তু আগের দুটো খুন করোনি, তাই তুমি নির্দোষ প্রমাণ হতে পারতে, কিন্তু তোমার বন্ধুকে খুন করে এখন তুমি খুনি হয়ে গেলে। ভেবেছিলাম যে তোমাকে নিয়ে এই বন্দি থেকে বের হবো, কিন্তু তুমিও তো এখন খুনি। তখন লিমন একটু বিরক্ত হয়ে বলল, তুমি এখন যাও, আমার বিরক্ত লাগছে। তখন নাসরিন মেয়েটা বলল, ভালো কথা কারোরই ভালো লাগে না, সবাই শুধু এই নরপিশাচদের দলে যোগ দিচ্ছে, কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না, আর এভাবে ওরা দিন দিন অপরাধের পাহাড় গড়ছে। তখন লিমন বলল, আচ্ছা আপনাকে একটা কথা বলবো। তখন নাসরিন বলল, আচ্ছা বলেন, কি কথা? তখন লিমন বলল, আমি আমার মা বাবার খুনিদেরকে শেষ করে যদি এদেরকেও শেষ করতে চাই তাহলে কি তুমি আমাকে সহযোগিতা করবে? তখন নাসরিন বলল, কিন্তু ততদিনে তো ওরা তোমাকে সরিয়ে দেবে। তখন লিমন বলল, ওরা যেভাবে পরিকল্পনা করছে আমি ঠিক তার উল্টো পরিকল্পনা করব। আচ্ছা তুমি বলো তো, এদের বসের সঙ্গে এরা কিভাবে যোগাযোগ করে সব সময়? তখন নাসরিন বলল, নিজাম ভাইয়ের সাথে বসের সরাসরি যোগাযোগ হয়, আর বাকি সবাই শুধু কলে কথা বলে আর লিখিত নোটিশ পায়। তখন লিমন বলল, আচ্ছা ঠিক আছে। তারপর নাসরিন বলল, তোমাকে একটা কথা বলতে চাই লিমন। তখন লিমন বলল, হ্যাঁ বলেন, কি কথা? তখন নাসরিন বলল, তুমি চাইলে কিন্তু পালিয়ে যেতে পারো, কারণ তোমাকে এরা খুন করানোর জন্য পাঠাবে, কিন্তু আমি চাইলে পালাতে পারবো না, যদি পারো তাহলে আমাকে মুক্তি করিও লিমন। তখন লিমন বলল, আচ্ছা আমি চেষ্টা করব, তবে আমার প্রধান লক্ষ্য হবে আমার মা বাবার খুনিরা। সামান্য একটা স্বর্ণের পুতুলের জন্য সবকিছু যেন রহস্যময় হয়ে গেছে। হতে পারে সাজুর কাছে সেটা সামান্য, কিন্তু সেটা অন্যের কাছে অসামান্য হতে পারে, কিংবা অন্য কিছু। রাজু আসলো একটু পরে। সাজু ভাই তখন নিজের রুমে বারান্দায় বসে আছে। তখন সাজু ভাই বলল, কি খবর রাজু, তুমি কেমন আছো? তোমাকে আমি মনে মনে স্মরণ করছি আর তুমি এসে হাজির। তখন রাজু বলল, আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু আমাকে হঠাৎ খোঁজার কারণ কি? তখন সাজু ভাই বলল, তেমন কিছু না, একটা কাজ করে দিতে হবে। তখন রাজু বলল, কি কাজ সাজু ভাই? তখন সাজু ভাই বলল, আমার সিমের যত নাম্বার সবগুলো আমি একটা ডায়েরিতে লিখে রাখি, তাই সেগুলো সব কটা একটা একটা করে সেভ করে দিতে হবে ফোনের মধ্যে। তখন রাজু ভাই বলল, ভাইজান গুগলের মধ্যে কিন্তু নাম্বার সেভ করে রাখা যায়, আপনি সেখানে রাখেননি? তখন সাজু ভাই বলল, না গুগলের মধ্যে সেভ করে রাখি না, কেমন জানি ইচ্ছে করে না আমার, তাই সবগুলো আমি ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করি, এখন তুমি সেগুলো একটু সময় নিয়ে সেভ করে দিও। তখন রাজু বলল, আচ্ছা ঠিক আছে সাজু ভাই। তখন সাজু ভাই বলল, আমি গতকাল রাত থেকে নাম্বারগুলোর জন্য অনেক মন খারাপ করেছি, কিন্তু জ্বরের অচেতন আর মাথা ব্যথার জন্য মনেই ছিল না যে আমার ডায়েরির মধ্যে নাম্বারগুলো লেখা আছে। তখন রাজু বলল, ভাই আমি তো জানতাম যে আপনি অনেক কিছু ভুলে যান, তাই যে কোনো মামলার বিষয় আপনি সবকিছু লিখে রাখেন। তখন সাজু ভাই বলল, হ্যাঁ এই মামলার মধ্যে তাই করেছি। আচ্ছা রাজু, আরেকটা প্রশ্ন করব তোমাকে। তখন রাজু বলল, হ্যাঁ ভাই নিশ্চয়ই, তাতে কি অনুমতি লাগে নাকি? সাজু ভাই বলল, তুমি তো মোটামুটি এখন রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছো, কিন্তু আগে তো এমন ছিলে না, তাই না? আমি যেবার খুলনা থেকে পাশ করে এলাম তখন তুমি মাত্র ভর্তি হয়েছিলে। তখন রাজু বলল, হ্যাঁ ভাই। তখন সাজু ভাই বলল, গ্রামের মধ্যে রুবিনা নামের একটা মেয়ের সঙ্গে তোমার রিলেশন ছিল, তাই না? তখন রাজু বলল, জি, কিন্তু তার সঙ্গে আর যোগাযোগ নেই, সে আমাকে ভুলে গেছে। অনেক ভালোবেসেছিলাম কিন্তু মূল্য পেলাম না, পাগলের মতো তার জন্য ভালোবাসা রেখেছিলাম। আজকে সন্ধ্যাবেলায় চা খেতে খেতে তোমার আর রুবিনার প্রেমের কাহিনী শুনবো, যদি তুমি বলতে চাও রাজু। তখন সাজু বলল, সত্যি বলছেন? আচ্ছা ভাইয়া, আপনি কি আমার বাস্তবতা আপনার লেখার মধ্যে তুলে ধরবেন? তখন সাজু ভাই বলল, আচ্ছা আগে শুনি তারপর দেখি। তখন রাজু বলল, ঠিক আছে ভাই। পিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে বলেশ্বর সেতুর দিকে এগিয়ে যাচ্ছে সাজু ভাই। রাজুকে সঙ্গে আনা হয়নি, কেননা মনে হচ্ছিল তাকে না আনাই ভালো, কারণ পুতুলটা তো সাজু ভাইয়ের কাছে থাকবে, সেটা তো সেই অর্নি নামের মেয়েটা জানে আর সাজু ভাই জানে। যদি তৃতীয় ব্যক্তির কানে চলে যায় তাহলে এটা সমস্যা হতে পারে, তাই সাজু ভাই একাই আসছে। নিজের বাইকটা বাস স্ট্যান্ডে রেখে এসেছিল, কারণ কেউ যদি ফলো করে তাহলে যেন কিছু বুঝতে না পারে। ব্রিজের ঠিক মাঝখানে কালো একটা বোরকা পরে মুখ আটকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে অর্নি নামের সেই মেয়েটা। তখন সাজু ভাই বলল, কেমন আছো অর্নি? তখন অর্নি বলল, জি আলহামদুলিল্লাহ। তখন সাজু ভাই বলল, আমি দুঃখিত, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, আসলে আসরের নামাজ
জামাতা আদায় করে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তখন অর্নি বলল, কোনো সমস্যা নেই, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে আর অপেক্ষা করতে চাই না, আপনাকে ওই পুতুলটা দিয়ে আমি চলে যাব, বাকি কথা সব মোবাইলে বলবো। তখন সাজু ভাই বলল, পুতুল গ্রহণ করার আগে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, না হয় আমি পুতুল গ্রহণ থেকে বিরত থাকবো, এটা খুবই স্বাভাবিক। তখন অর্নি বলল, আচ্ছা বলেন সাজু ভাই, কি প্রশ্ন? তখন সাজু ভাই বলল, লিমনের বাবা পুতুলটা দেবার সময় তোমাকে কিছু বলেছে নিশ্চয়ই, কিছু না বলে এমনি এমনি সে পুতুলটা তোমাকে দিয়ে দেয়নি। তখন অর্নি বলল, আমি এগুলো বিস্তারিত মোবাইলে বলবো, সে অনেক কথা, সাজু ভাই প্লিজ কিছু মনে করবেন না দয়া করে। তখন সাজু ভাই বলল, তোমাকে আমি কতটা বিশ্বাস করতে পারি? যদি তুমি আমার সঙ্গে কোনো গেম খেলতে চাও তবে কি পরিমাণ হবে জানো? তখন অর্নি বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না আঙ্কেল, এটা দেওয়ার সময় আমাকে বলেছিলেন তুমি তো আমার লিমনকে খুব ভালোবাসো, যদি বেঁচে থাকি তাহলে তোমাকে আমার ছেলে বউ করব, আর যদি মারা যাই তাহলে তোমরা যেভাবে হোক তোমার মা বাবাকে রাজি করে বিয়ে করে নিবে। তারপর ব্যাগ থেকে পুতুলটা বের করে বলেছিল যে তোমাদের দুইজনের উজ্জ্বল এক ভবিষ্যৎ তৈরি হবে। আমি বললাম, কিন্তু আমাকে দিচ্ছেন কেন? তখন তিনি বললেন, এটার পিছন অনেক শত্রুর নজর পড়েছে, সারাক্ষণ এটা নিয়ে খুব বিপদে আছি, তাই তোমার কাছে রাখতে চাই, যদিও মাটির নিচে কিংবা কোথাও রাখতে পারি, কিংবা যদি সঠিক সময় না থাকি তাহলে তোমরা এর সন্ধান বের করতে পারবে না, তুমি এটাকে যত্ন করে রেখো মা। তখন সাজু ভাই বললেন, আঙ্কেল তার নিজের সব বিপদ অনুভব করতে পেরেছিল, কিন্তু তার ভুল ছিল তিনি এটা অন্যের কাছ থেকে এনে নিজে স্বার্থপরের মতো ভোগ করতে চেয়েছিলেন। তখন উনি বলল, আপনি এটা নিয়ে যান সাজু ভাই, না হলে আমি সবসময় আতঙ্কে থাকবো। তখন সাজু ভাই বলল, তুমি যে এটা আমার কাছে দিয়েছো সেটা পৃথিবীর কাউকে বলার দরকার নেই, এমনকি লিমনের কাছেও না। তুমি বললে তুমি যে এটা আমার কাছে দিয়েছো সেটা পৃথিবীর কাউকে বলার দরকার নাই, এমনকি লিমনের কাছেও না, কারণ লিমন নিজে এখন অপরাধী হয়ে গেছে। তখন অর্নি বলল, আমি কাউকে কিছু বলবো না, তবে আপনার কাছে একটা অনুরোধ রইল সাজু ভাই, লিমনকে যেভাবে হোক বাঁচিয়ে দিবেন, ওকে আমি চাই। তখন সাজু ভাই বলল, চেষ্টা করব, কিন্তু সে গতকাল রাতে তার বন্ধু তৌহিদকে খুন করেছে। আমি আজকে সেই মেসের মধ্যে যেতাম, কিন্তু তোমার জন্য যাইনি, আগামীকাল সকালে খুলনায় সেই মেসের মধ্যে যাব। তারপর পুতুলটা নিয়ে আবারও রিক্সা করে পিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ডে এসে নিজের বাইক নিয়ে সরাসরি চলে আসলো সাজু ভাই। তাদের গ্রামে স্থানীয় বাজারে যখন এসেছে তখন বাজারের মসজিদে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে অজু করে নামাজটা পড়ে নিল সাজু ভাই। নামাজ শেষ করে বাজার থেকে রাজুকে নিয়ে বাড়িতে ফিরল সাজু ভাই। রাজু তার দায়িত্ব পালন করে রেখেছে। সাজু ভাই মোবাইলের ডাটা চালু করে কিছুক্ষণ অনলাইনে হাঁটাহাঁটি করছে। হঠাৎ করে চোখ পড়ল বেশ কিছু মেসেজ আর রিকোয়েস্ট জমা হয়ে আছে। গতকালও ছিল লেখালেখির জন্য অনেকে মেসেজ করে। সাজু ভাই সময় নিয়ে তাদের সঙ্গে গল্প করতে পছন্দ করে। অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করে। সাজু ভাইয়ের রিলেশনশিপ, স্ট্যাটাস, ডিভোর্স দেখে অনেকেই প্রশ্ন করে। সাজু ভাইয়ের সেই জবাবগুলো দিতে মাঝে মধ্যে বিরক্ত বোধ করে, তবুও সে যতটুকু সম্ভব রিপ্লাই করে। এক এক করে সবার মেসেজের রিকোয়েস্ট চেক করে হঠাৎ সাদিকুল ইসলাম তৌহিদের আইডি দেখে থমকে গেল সাজু ভাই। অনেক মেসেজ দিয়েছে, তাও 26 ঘন্টা আগে, তার মানে গতকাল সন্ধ্যাবেলা। মেসেজটায় লেখা ছিল, সাজু ভাই হঠাৎ করে লাইন কেটে গেল আর আপনার নাম্বার বন্ধ, আপনার কাছে তাই মেসেজ করতে বাধ্য হলাম, আশা করি আপনার দৃষ্টিতে পড়বে। আমি ভুল করেছি সাজু ভাই, সেদিন রাতে লিমন মনিরুল ভাইদের বাসার মাটি খুঁড়ে বের হয়নি, আমি মাটি খুঁড়ে বের হয়েছিলাম, তবে তার আগে লিমনকে অজ্ঞান করেছিলাম আর সবকিছুর ব্যবস্থা করেছিল বাহির থেকে আসা 3টা মানুষ। আমি তাদের চিনি না, কিন্তু আমার ছাত্র জীবনে 5 লাখ টাকার মালিক হওয়ার লোভ সামলাতে পারিনি, যার জন্য এখন নিজের জীবন নিয়ে ঝুঁকিতে আছি। তাই নিজের খানিকটা ভুলের কারণে লিমন বিপদে পড়তে হয়েছে। আমি হলাম পাপী, মনির ভাইকে খুন করেছে বাহিরের কিছু মানুষ। আর লিমন তখন অজ্ঞান ছিল। খুনের মধ্যে লিমনের এলাকার চেয়ারম্যান সাহেবেরও হাত আছে। আর বাকি কথা শেষ করার আগে সাজু ভাইয়ের দাদি মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল। সাজু ভাই অসহায় হয়ে তাকিয়ে রইল। আর দাদি বলল, কতক্ষণ ধরে চা খেতে ডাকছি, সবসময় শুধু মাথা ব্যথা করে চেঁচামেচি করো, আর মোবাইলের দিকে এত তাকিয়ে থাকো কেন? তাড়াতাড়ি চা শেষ করো, না হয় ঠান্ডা হয়ে যাবে। তখন সাজু ভাই বলল, গুরুত্বপূর্ণ একটা খবর দাদি। তখন দাদি বলল, আগে চা, তারপর গুরুত্বপূর্ণ সবকিছু। তখন বাধ্য হয়ে সাজু ভাই সামনে রাখা প্লেট থেকে 2টো বিস্কুট তুলে নিল আর রাজুর দিকে তাকিয়ে বলল, শুরু করো রাজু। এদিকে মাগরিবের একটু পরে নিজার বিছানায় শুয়েছিল লিমন। আর তখনই নিজামুদ্দিন রুমে প্রবেশ করলো। লিমন আস্তে করে বিছানায় উঠে বসলো। নিজামুদ্দিন বলল, আজকে রাতে তোমার এলাকার চেয়ারম্যানকে চিরনিদ্রায় শায়িত করতে হবে। তোমার মা বাবা খুনিদের সঙ্গে জড়িত আছে, তোমাকে চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তারপর তুমি কিভাবে খুন করে ফিরে আসবে সেটা তোমার দায়িত্ব। আর যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু তোমার জন্য জেলের দরজা খোলা। লিমন শুধু এটাই বলল, চেয়ারম্যানকেও খুন করতে হবে? তখন নিজামুদ্দিন বলল, হ্যাঁ, চেয়ারম্যানকেও খুন করতে হবে, না হলে তো তোমার মা বাবা মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের শাস্তি সম্পূর্ণ হবে না। তুমি তো নিজের হাতে খুনিদের সঙ্গে জড়িত সবাইকে খুন করতে চাও, আর সেই ব্যবস্থা আমরা তোমাকে করে দিচ্ছি। তখন লিমন বলল, কিন্তু এত কিছু করে আপনাদের লাভ কি? আমি তো আপনাদের কেউ না, কিন্তু তবুও আপনারা আমাকে সহযোগিতা করছেন কেন?
পৃথিবীতে তো স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। বাচ্চা যদি কান্না না করে তবে কিন্তু মাও দুধ পান করায় না। তখন নিজামুদ্দিন বলল, হ্যাঁ আমাদের কিছু স্বার্থ আছে। তখন লিমন বলল, কিসের স্বার্থ, আমি কি জানতে পারি? তখন নিজামুদ্দিন বলল, তোমার বাবার কাছে একটা স্বর্ণের পুতুল ছিল, সেটা এখন কোথায় আছে সেটার তথ্য তোমাকে খুঁজে বের করতে হবে। তবে সেটা এখন নয়, তুমি আগে তোমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী সকল অপরাধীদেরকে খুন করবা, তারপর একের পর এক হত্যা করাচ্ছেন আপনারা। তবে আমি নিশ্চিত এদের সঙ্গে আপনাদের ব্যক্তিগত কিছু ঝামেলা হয়েছে। তখন নিজামুদ্দিন বলল, তুমি কিন্তু বেশি কথা বলো, ভুলে যেও না যদি তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। তাই বেশি কৌতূহল না করে চুপচাপ যা বলা হয়েছে তাই করো। আমাদের কাজ শেষ হলে আমরা তোমাকে দেশ ছাড়তে সাহায্য করব। তখন লিমন বলল, বিশ্বাস হয় না, কেননা আমি পুরোপুরি নিশ্চিত যে আমার কাজ শেষ হলে আপনারা আমাকেও শেষ করে দিবেন। তবে আপনি বা আপনার বস খুব ভালো খেলোয়াড়, নিজের স্বার্থের জন্য যখন যাকে দরকার তাকেই ব্যবহার করে, কিন্তু পরে ঠিকই তাদেরকে সরিয়ে দেয় এই পৃথিবী থেকে অনেক দূরে। তখন নিজামুদ্দিন বলল, কি বলতে চাও তুমি? তখন লিমন বলল, কিছু না, তৌহিদকে খুন করে আমার অনেক খারাপ লেগেছে, ও ছিল আমার সবচাইতে ভালো একটা বন্ধু। তখন নিজামুদ্দিন বলল, কিন্তু সেও তো তোমার সঙ্গে বেইমানি করেছে। তখন লিমন বলল, কিন্তু তার কোনো প্রমাণ নেই, আপনার কথার উপর ভিত্তি করে তাকে হত্যা করেছি। তখন নিজামুদ্দিন বলল, এখন চেয়ারম্যানকেও ঠিক সেভাবে হত্যা করতে হবে এবং তার আগে তার মুখ দিয়ে পুতুলের বিষয়ে কিছু জানে নাকি সেটা বার করতে হবে। তখন লিমন বলল, আচ্ছা ঠিক আছে, আমি জানি আমার খুবই খারাপ পরিণতি হবে সামনে, যদি আপনাদের কথা মেনে চলি তাহলে দিন দিন খুনের পরিমাণ বৃদ্ধি পাবে, আর যদি কথা না শুনি তাহলে আমি হব আইনের চোখে অপরাধী। লিমন বলল, যতদিন বাঁচি ততদিন এই খুনিদের শেষ করতে চাই, তারপর যা হবার হোক। তখন নিজামুদ্দিন বলল, তৈরি থেকো। নিজামুদ্দিন এটা বলে রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণে দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনেছে সেই নাসরিন মেয়েটা। লিমনের কথাগুলো শুনে তার চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। নিজাম চলে যাওয়ার পরে সে রুমের মধ্যে ঢুকে লিমনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তখন লিমন বলল, কিছু বলবেন আমাকে? তখন নাসরিন বলল, অনেক কিছু বলতে চাই, আমি বললে কি তুমি আমার কথা সবগুলো শুনবে? তখন লিমন বলল, বলে তো দেখতে পারেন, তাই না? তখন নাসরিন বলল, তুমি এদের কথা মতো খুন না করে তুমি এখান থেকে পালিয়ে যাও প্লিজ। তখন লিমন বলল, কেন, আমি এখান থেকে কেন পালিয়ে যাব? তখন নাসরিন মেয়েটা বলল, তুমি ভালো একটা ছেলে, পড়াশোনা করো, অনেক ভালো ভবিষ্যৎ তোমার সামনে, কিন্তু এদের জন্য তুমি আজ কতটা খারাপ হয়ে গেলে। তাই তোমার কাছে অনুরোধ রইল, তুমি যখন বের হয়ে যাবে তখন যশোর থেকে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাও। তখন লিমন বলল, কিন্তু তাহলে তো আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী লোকদেরকে আমি মারতে পারবো না, সবাই তখন দিব্যি সুন্দর জীবনযাপন করবে, কিন্তু যেখানে আমার বাবা মা মারা গেছে সেইখানে আমাকেই কেন পালিয়ে যেতে হবে? তখন নাসরিন মেয়েটা বলল, নিজের জীবন বিপদে না ফেলে সেটাই করতে হবে লিমন। আমি জানি না, তোমার দিকে তাকালে কেন জানি আমার খুব কষ্ট লাগে। আচ্ছা চলো না, তুমি আমি পরিকল্পনা করে পালিয়ে যাই, দেশ ছেড়ে ভারতে গিয়ে কোনো একটা প্রদেশে জীবন পার করে দেব। তখন লিমন বলল, সেটা সম্ভব না। তখন নাসরিন মেয়েটা বলল, কেন? তখন লিমন বলল, আমি একজনকে ভালোবাসি। তখন নাসরিন মেয়েটা বলল, ও আচ্ছা, কে সেই? তখন লিমন বলল, মেয়েটা আমাদের গ্রামের, নাম হচ্ছে অর্নি, আমি জানি সে আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে, যদি মারা যাই সেটা ভিন্ন কথা। তখন নাসরিন মেয়েটা বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তখন লিমন বলল, আচ্ছা বলেন, কি কথা? তখন নাসরিন মেয়েটা বলল, তুমি এখন তোমার এলাকার মানুষের চোখে একটা খারাপ ছেলে, তাই সবকিছু জেনে এখনো কি সেই মেয়ের মা বাবা তোমার সঙ্গে মেয়েটার বিয়ে দেবে? তখন লিমন বলল, সেটা তাদের ইচ্ছে, কিন্তু আমি তারা ছাড়া কোনো কিছু ভাবিনি কখনো, তাছাড়া তোমার সঙ্গে আমার তেমন পরিচয়ও হয়নি। তখন নাসরিন বলল, আচ্ছা ঠিক আছে। চা নাস্তা শেষ করে সাজু ভাই তৌহিদের বাকি মেসেজটা পড়লো, আর চেয়ারম্যান সাহেব পরবর্তী টার্গেট সেটা মোটামুটি পরিষ্কার করে বোঝা যাচ্ছে, কিন্তু এই রাতের আধারে এখন কি সেই গ্রামের মধ্যে যাবে সাজু ভাই? শরীর অসুস্থ, কিন্তু তবু গিয়ে যদি চেয়ারম্যানকে বাঁচানো যায় তাহলে তো খুব ভালো হতো। তখন সাজু ভাই দারোগা সাহেবের কাছে কল দিয়ে তাকে গ্রামের মধ্যে আসতে বলল। সাজু ভাই নিজের বাইক নিয়ে বেরিয়ে গেল, রাজুকে সঙ্গে নিয়ে এসেছে, কারণ সঙ্গী হিসেবে কাউকে ভীষণ দরকার। লিমন যখন তাদের গ্রামে প্রবেশ করলো তখন রাত 10:30টার বেশি। যে গ্রামের মধ্যে সে ছোটবেলা বড় হয়েছে সেই গ্রামের সবকিছু তার মোটামুটি মুখস্থ। চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়ে আকাশ থেকে পড়ার মতো ধাক্কা লাগলো লিমনের। বাড়ির সামনে পুলিশের গাড়ি, নিশ্চয়ই কিছু একটা হয়েছে বাড়িতে, না হলে পুলিশ কেন আসবে? বাড়ির পিছনে বড় বাগানের মধ্যে দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো লিমন। ঘরের ভিতরে কি আলোচনা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, যেহেতু লিমন কোনো পেশাদার খুনি নয়, তাই এই পরিস্থিতিতে কিভাবে খোঁজ করতে হবে সেটা বুঝতে পারছে না। তখন মোবাইল বের করে নিজামুদ্দিনের কাছে কল দিয়ে বিস্তারিত জানালো লিমন। নিজামুদ্দিন বলল, তাহলে তোমাকে আর রিস্ক নিতে হবে না, সময় বহুত পাবে, তুমি বরং ফিরে আসো। লিমন আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লিমন সামান্য চিন্তা করতে করতে হঠাৎ অর্নির কথা মনে পড়ে গেল তার। লিমনের বাবা মা যেদিন মারা গিয়েছিল সেদিন
অর্ণি এসেছিল তাকে বারবার সান্ত্বনা দিয়েছিল, কিন্তু সেই সময় তার সাথে আর কথা বলা হয়নি। তাই আজকে অর্ণির সাথে দেখা করতে খুব ইচ্ছে করছিল। তাই চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়ে মাঠে নামলো লিমন। অন্ধকারে হাঁটতে লাগলো। সে মা বাবার কবর দেখারও ইচ্ছে করছে। এখান থেকে অর্ণিদের বাড়িতে গেলে নিজেদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে। তাই আগে মা বাবার কবর দেখার পরিকল্পনা করলো লিমন। আজকে তার সঙ্গে ছিল পিস্তল, কারণ নিজামুদ্দিন বলেছিল যে চেয়ারম্যানের কাছাকাছি যাওয়া যাবে না, তাই দূর থেকে গুলি মেরে মারতে হবে। মা বাবার কবরের কাছে কিছুক্ষণ কান্না করে অর্ণিদের বাড়িতে গেল লিমন। অর্ণি যে রুমে থাকে সেই রুমে একটা জানালা আছে, আর লিমন যখন শহর থেকে গ্রামের বাড়িতে আসতো তখন রাতের বেলা সেই জানালার পাশে দাঁড়িয়ে অনেক রাত পর্যন্ত তারা কথা বলতো। লিমন সেই জানালার কাছে গিয়ে দেখে জানালা বন্ধ করা। তখন প্রায় রাত 12টার বেশি বেজে গেছে, তাই হয়তো ঘুমিয়ে আছে। জানলা ধরে সামনে ধাক্কা দিল 3টা। ধাক্কা দেওয়ার পর অর্ণি নাম ধরে আস্তে করে ডাকতে লাগলো লিমন। মাত্র 2টো ডাক দিতেই ধুম করে জানলা খুলে গেল, আর তখনই জানলার সামনে দাঁড়িয়ে অর্ণি বলল, লিমন তুমি এখানে? তখন লিমন বলল, কেমন আছো অর্ণি? তখন অর্ণি বলল, আমার থাকা আর না থাকা নিয়ে কিছু নেই, তোমার জন্য চিন্তা করতে করতে আমার রাত দিন সমান হয়ে গেছে লিমন। তুমি কেমন আছো? তখন লিমন বলল, আমি ভালো আছি। তুমি কি এখনো ঘুমাওনি অর্ণি? ডাক দিতেই জানালা খুলে দিলে। তখন অর্ণি বলল, জেগেছিলাম, জানালার ধাক্কা শুনেছি, কিন্তু ভাবিনি তুমি আসবে। তারপর যখন ডাকলে তখন বুঝতে পারছি এটা আমার লিমন। তখন লিমন বলল, তোমার মা বাবা আমার বিষয়ে কিছু বলে না? তখন অর্ণি বলল, খুব খারাপ খারাপ কথা বলে জানো। আমার সামনে যখন বলে তখন আমার খুব কান্না আসে। তুমি তো লিমন জানো আমি তোমার নামে কোনো বদনাম শুনতে পারি না। তখন লিমন বলল, কিন্তু সত্যি তো মানতে হবে। তখন অর্ণি বলল, বাবা বলেছে তোমাকে নাকি ভুলে যেতে হবে। তখন লিমন বলল, আচ্ছা তাহলে আমাকে ভুলে যাও। তখন অর্ণি বলল, মরে যাব তবুও পারবো না তোমাকে আমি ভুলে যেতে। তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারো। তখন লিমন বলল, সবকিছু বাড়িঘর ছেড়ে যদি পালিয়ে যাই তাহলে খাবো কি শহরে? শহরের মধ্যে দুমুঠো ভাতের কত মূল্য তা তুমি জানো? তখন অর্ণি বলল, আমরা ওই স্বর্ণের পুতুলটা বিক্রি করব, তাহলে আমাদের মেলা মেলা টাকা হবে। তখন লিমন বলল, কি তুমি সেই স্বর্ণের পুতুলের কথাও জানো? তখন অর্ণি বলল, হ্যাঁ জানি, পুতুলটা আমার কাছেই ছিল এতদিন, কিন্তু তোমার কোনো খোঁজ নেই। এদিকে এটা নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই আমি সাজু ভাইয়ের কাছে কল দিয়ে সাজু ভাইয়ের সাথে দেখা করে তাকে সবকিছু বলে তার হাতে আমি পুতুলটা দিয়ে দিয়েছি। তখন লিমন বলল, এখন সেই পুতুলটা কি সাজু ভাইয়ের কাছেই আছে এখন? তখন অর্ণি বলল, হ্যাঁ। তখন লিমন বলল, আমার ওই পুতুলটা যেইভাবে হোক ছিনিয়ে নিতে হবে অর্ণি। এটা বলে লিমন চলে যেতে লাগলো। তখন অর্ণি বলল, কোথায় যাচ্ছ তুমি? তখন লিমন বলল, সাজু ভাইয়ের এলাকায়। আজকে রাতের মধ্যে আমি সাজু ভাইয়ের সাথে দেখা করে পুতুলটা নিয়ে নেব। তখন অর্ণি বলল, মাথা ঠান্ডা করো প্লিজ। আচ্ছা আমি যেহেতু তাকে দিয়েছি, আবার আমি তাকে বলে আবার নিয়ে আসতে পারবো লিমন, তুমি চিন্তা করিও না। তখন লিমন বলল, পাগল নাকি তুমি? সাজু ভাই হলো একটা গোয়েন্দা মানুষ, তাই তিনি তোমাকে অজস্র প্রশ্ন করবে তোমাকে। তখন অর্ণি বলল, কিন্তু তুমি ওইটা দিয়ে কি করবে? আমার তো মনে হচ্ছে না তুমি আমাদের ভবিষ্যতের জন্য সেটা হাত করছো। তখন লিমন বলল, অর্ণি শোনো, এই পুতুলের জন্য অনেক কিছুই ঘটেছে। একজন খুন করে আরেকজন দিয়ে সেই খুনিকে আবার খুন করানো হচ্ছে, মানে কাটা দিয়ে কাটা তোলা হচ্ছে। আমি এখন একটা কাটা, আমাকে যে কোনো সময় সরিয়ে দিতে পারে। তাই তার আগে আমি সেই পরিকল্পনাকারীর কাছে পৌঁছাতে চাই, আর তার জন্য দরকার সেই পুতুলটা। পুতুলটা হলে আমি আসল পরিকল্পনাকারীর নিকট পৌঁছাতে পারবো অর্ণি। জানালা ধরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে অর্ণি, আর অন্ধকার বাগান ছিঁড়ে বের হয়ে যাচ্ছে লিমন। অর্ণি ভাবছে কেন যে লিমনের সঙ্গে পুতুলের কথা বলতে গেলাম, এখন যদি সে সাজু ভাইয়ের কোনো ক্ষতি করে ফেলে। তাই তাড়াতাড়ি করে মোবাইলটা বের করে সাজু ভাইকে ফোন দিল অর্ণি, কিন্তু ফোনটা আর রিসিভ হচ্ছে না। চেয়ারম্যানের বাড়ি থেকে বাড়ি ফিরতে ঘুমোতে ঘুমোতে প্রায় রাত 2টো বেজে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে মোবাইলটা সাইলেন্ট করে ঘুমিয়ে গিয়েছিল সাজু ভাই। কিন্তু ফজরের খানিকটা আগে কারোর মৃদু ডাক শুনে ঘুম ভেঙে গেল। রুমটা অন্ধকার, তবে তার বিছানার সামনে অন্ধকারে কে জানে দাঁড়িয়ে আছে, সেটা বোঝা যাচ্ছে না। বিছানা থেকে উঠে গিয়ে উঠতে পারলো না সাজু ভাই, কারণ তার হাত পা খাটের সঙ্গে বাঁধা। তখন সাজু ভাই বলল, কে ওইখানে? তখন লিমন বলল, সাজু ভাই আমি লিমন, কেমন আছেন আপনি? তখন সাজু ভাই বলল, লিমন তুমি এখানে কিভাবে আসলে, আর তুমি আমার হাত পা বেঁধে রেখেছো কেন? তখন লিমন বলল, সবকিছুই বলবো, আগে সেই পুতুলটা কোথায় এটা আমাকে বলেন। তখন সাজু ভাই বলল, কিসের পুতুল? তখন লিমন বলল, স্বর্ণের পুতুলটা অর্ণি যে আপনাকে দিয়েছে, আমি সেই পুতুলটার কথাই বলছি সাজু ভাই। তখন সাজু ভাই বলল, অর্ণি আমাকে কোনো পুতুল দেয়নি। তখন লিমন বলল, কেন শুধু মিথ্যা কথা বলছেন ভাই? আমি কিন্তু এখন খুব খারাপ, আমার সঙ্গে একটা খুব ছোট একটা পিস্তল আছে। রাত 10টার দিকে চেয়ারম্যানকে খুন করতে গিয়েছিলাম,
কিন্তু সেইখানে নিশ্চয়ই আপনি গিয়েছিলেন তাই না? আপনার জন্য আমি আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী একটা অপরাধীকে মারতে পারিনি। তখন সাজু ভাই বলল, তাহলে তুমি সত্যি সত্যি গিয়েছিলে? তখন লিমন বলল, হ্যাঁ গিয়েছিলাম। এবার আপনি তাড়াতাড়ি পুতুলের সন্ধান বলেন, না হলে কিন্তু আমি পিস্তলের গুলি খরচ করতে বাধ্য হব। জানেন তো আমি এখন পাক্কা হারামজাদা। এটা বলে হাসতে শুরু করলো লিমন। তখন সাজু ভাই বলল, তুমি কিন্তু ভুল করছো লিমন, কারণ এইভাবে কেউ ভালো পথে থাকতে পারে না। তখন লিমন বলল, আমি জানি আপনার অনেক জ্ঞান, আপনি যে আমাকে অনেক কিছু বলবেন সেটাও জানি, আর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনার কথাগুলো সম্পূর্ণ সঠিক। কিন্তু ওই যে সাক্ষী মানে কিন্তু তাল গাছ আমার সিদ্ধান্ত আমি নিজেই গ্রহণ করব সাজু ভাই। তখন সাজু ভাই বলল, তুমি আমার কথা মতো চলো লিমন, আমি নিজেই কিন্তু তোমাকে সহযোগিতা করব। ভুলে যেও না যে আমি তোমার উপকার করতেই এখানে এসেছিলাম। তখন লিমন একটু রাগান্বিত হয়ে বলল, আপনি বড্ড কথা ঘুরাচ্ছেন সাজু ভাই, সময় থাকতে তাড়াতাড়ি বলুন পুতুলটা কোথায়, কারণ একটু পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে, তখন কিন্তু আমি ফিরতে পারবো না সাজু ভাই। তখন সাজু ভাই বলল, আমি কিছুতেই তোমাকে সেই পুতুলের সন্ধান দেব না লিমন। তখন লিমন বলল, ঠিক আছে সাজু ভাই, আমারটা আমি খুঁজেই বের করে ফেলবো। লিমন তখন চারদিক খুঁজতে লাগলো, রুমের মধ্যে সবকিছু উলট পালট করে তন্ন তন্ন করে সেই পুতুলটা খুঁজতে মরিয়া হয়ে গেল। প্রায় 20 মিনিট খোঁজার পর হঠাৎ করে রুমের মধ্যে বাথরুমের ছাদে চোখ গেল লিমনের। সাজু ভাইয়ের রুমের মধ্যে একজাস্ট বাথরুম আছে আর তার ছাদে উঠে গেল লিমন। তখন সাজু ভাই বলল, খবরদার ওটা তুমি সঙ্গে করে নেবে না, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না লিমন। তখন লিমন বলল, আচ্ছা ঠিক আছে সাজু ভাই, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তখন সাজু ভাই বলল, একটা কথা বলি লিমন শোনো। তখন লিমন বলল, বলেন ভাই কি বলবেন? তখন সাজু ভাই বলল, পুতুলটা রেখে যাও প্লিজ। তখন লিমন বলল, আমি আসি, বেয়াদবি ক্ষমা করবেন সাজু ভাই। তখন লিমন বলল, আমি আসি, বেয়াদবি ক্ষমা করবেন সাজু ভাই। সাজু ভাইকে সেইভাবে বেঁধে রেখে রুম থেকে বের হয়ে গেল লিমন। ডাইনিং রুমে সাজু ভাইয়ের দাদু এখনো বসে আছে। লিমন দাদুকে বলল, ধন্যবাদ দাদু আপনাকে। ভূত দেখার মতো চমকে গেল সাজু ভাইয়ের দাদু। তারপর দাদু বলল, কে আপনি? ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করলেন আপনি? দাদু, আপনি একটু আগে বাহিরে গেলেন, তখনই আমি ঢুকে পড়েছি, আর সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বরং তাড়াতাড়ি গিয়ে সাজু ভাইয়ের বাঁধন খুলে দেন, তাকে আমি বেঁধে রেখেছি। কিন্তু সত্যি কথা দাদু, আমি তাকে কোনো ক্ষতি করিনি। হাতে পিস্তল ঘুরাতে ঘুরাতে দরজা খুলে বের হয়ে গেল লিমন, আর সোফার চেয়ার থেকে লাফ দিয়ে উঠে সাজু ভাইয়ের রুমে গেল দাদু। রুমের মধ্যে গিয়ে তাড়াতাড়ি কান্নাজড়িত কণ্ঠে বাঁধন খুলতে লাগলো সাজু ভাইয়ের। হাতের বাঁধন থেকে মুক্তি পেয়ে সাজু ভাই তাই বাড়ির সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে রুমে প্রবেশ করলো সাজু ভাই। সাজু ভাইয়ের মুখের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তার দাদু। ফজরের নামাজ পড়ে সাজু ভাই মোবাইল বের করে দারোগার কাছে কল দিল। দারোগা সাহেবও নিজে ফজরের নামাজ পড়ে মাত্র চায়ের জন্য বসে অপেক্ষা করছিল। তখন দারোগা সাহেব ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম সাজু সাহেব। তখন সাজু ভাই বলল, জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন দারোগা সাহেব? তখন দারোগা সাহেব বলল, গতকাল রাতে বাসায় ফিরতে তো অনেক রাত হয়ে গেছিল, চোখে এখনো টলমল করছে ঘুমে। কিন্তু ভাই আপনি তো বলেছিলেন যে লিমন নাকি আসার সম্ভাবনা আছে, কিন্তু কই লিমন তো আসে নাই। তখন সাজু ভাই বলল, লিমন এসেছিল দারোগা সাহেব। তখন দারোগা সাহেব বলল, বলেন কি, কখন? আর চেয়ারম্যান সাহেব এখন ঠিক আছে তো? তখন সাজু ভাই বলল, হ্যাঁ, কারণ লিমন চেয়ারম্যানের বাড়িতে যায়নি, সে আমাদের উপস্থিতি জানতে পেরে গেছে, তাই সেখানে গিয়ে নিজের বিপদটা কিনি। তখন দারোগা সাহেব বলল, যাক আলহামদুলিল্লাহ। তখন সাজু ভাই বলল, পুতুলটা আমি রক্ষা করতে পারি নাই দারোগা সাহেব, আমি ব্যর্থ হয়েছি। তখন দারোগা সাহেব বলল, কিসের পুতুল? ওই স্বর্ণের পুতুলটা নাকি সাজু সাহেব? তখন সাজু ভাই বলল, হ্যাঁ দারোগা সাহেব, লিমনের বাবা সেই পুতুলটা মৃত্যুর 2 দিন আগে লিমনের গার্লফ্রেন্ড অর্নির কাছে দিয়ে গিয়েছিল। অর্নি সেদিন আমাকে সেই পুতুলটা দিয়েছিল, আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি অনুসন্ধান করেছিলাম দারোগা সাহেব। তখন দারোগা সাহেব বলল, তারপর কি হয়েছে? তখন সাজু ভাই বলল, আজকে ফজরের কিছুক্ষণ পূর্বে আমার দাদা বাহিরে বের হয়েছিল, তখন দরজা খোলা দেখে লিমন প্রবেশ করেছে আমাদের রুমে। তখন দারোগা সাহেব বলল, আপনার দাদা তখন কেন বের হয়েছিল, আর আপনি ঠিক আছেন তো সাজু সাহেব? তখন সাজু ভাই বলল, আমি ঠিক আছি, দাদার একটা গাভী আছে, গতকাল বিকাল থেকে ওটা নাকি কেমন কেমন করছিল, শেষ রাতের দিকে গাভীটা 3-4টা ডাক দেয়, তখন দাদার কানে যায়, তারপর দাদা দরজা খুলে বের হয়ে গেল বাহিরে। তখন দারোগা সাহেব বলল, পুতুলটা দিয়ে কি করবে লিমন? তখন সাজু ভাই বলল, সেটাও বুঝতে পারছেন না? আচ্ছা বাদ দেন, আর আপনাকে তৈরি থাকতে হবে দারোগা সাহেব। আমি যখন ডাক দেব তখন আপনার বাহিনী নিয়ে আমার সঙ্গে যেতে হবে। আমরা মোটামুটি আসল খুনির নিকট গেছে দাঁড়াবার অপেক্ষায় আছি দারোগা সাহেব। তখন দারোগা সাহেব বলল, সত্যি বলছেন আপনি? তখন সাজু ভাই বলল, সত্যি সত্যি সত্যি।
তখন দারোগা সাহেব বলল, কথাটা শুনে অনেক ভালো লেগেছে সাজু সাহেব। তখন সাজু ভাই বলল, আচ্ছা তাহলে রাখলাম। বেলা 10টার দিকে লিমন অর্নির কাছে কল দিল, আর কল দিয়ে বলল, আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই অর্নি, তুমি কি আমার সঙ্গে যাবে? তখন অর্নি বলল, 100 বার যাবো। সত্যি আমাকে নিয়ে যাবে লিমন তুমি? তখন লিমন বলল, হ্যাঁ অর্নি, আমি সাজু ভাইয়ের কাছ থেকে সেই পুতুলটা নিয়ে এসেছি। তুমি সবসময় শুধু তৈরি থাকবে, যে কোনো সময় আমরা দুজন মিলে এই শহর আর গ্রাম ছেড়ে বহুদূর চলে যাব। তখন অর্নি বলল, তুমি এখন কোথায় আছো লিমন? তখন লিমন বলল, যেখানে ছিলাম, যাদের কথায় আমি তহিদকে খুন করেছি, আমি তাদের কাছেই আছি। তখন অর্নি বলল, ওরা তোমাকে কিছু করবে না তো? তখন লিমন বলল, জানি না, তবে করতে পারে, কারণ সেই পুতুলটা যেহেতু আমার কাছে, তাই বিপদ আমার পাশেই ঘোরাঘুরি করছে। তখন অর্নি বলল, কেন তুমি ওদের কাছে ফিরে গেলে? তখন লিমন বলল, কিছু অসমাপ্ত কাজ এখনো বাকি আছে, তাই সেগুলো শেষ করতে হবে। তখন অর্নি বলল, কবে শেষ হবে লিমন? তখন লিমন বলল, আমি পুতুলটা তো নিয়ে এসেছি, এটা শুনে নিশ্চয় আসল গুটিবাজ আমার সামনে আসবে, তখন নিজের জীবনের পরোয়া করব না, ওকে তো আমি বিনাশ করবই অর্নি। তখন অর্নি বলল, সাবধানে থেকো, আর আমার খুব ভয় করছে লিমন। রুমের মধ্যে বিছানায় শুয়ে আছে লিমন। গতকাল রাতে ঘুমাতে পারিনি, তাই চোখ ভর্তি ঘুম আসছে লিমনের। চোখের উপর হাত দিয়ে বিছানায় শুয়েছিল লিমন। আর এমন সময় রুমের মধ্যে নিজামুদ্দিন প্রবেশ করলো, আর তার সাথে আরো 4 জন। তখন নিজাম বলল, তুমি নাকি পুতুলটা নিয়ে আসছো লিমন, আর সেই পুতুলটা কোথায়? তখন লিমন বলল, আপনি জানেন কিভাবে? তখন নিজাম বলল, তোমার কি ধারণা আমরা কোনো খোঁজ খবর রাখি না, তাই না? তখন লিমন বলল, তা ঠিক আছে, কিন্তু? তখন নিজাম বলল, কোনো কিন্তু নেই, বলো পুতুলটা কোথায়? লিমনের কাছে বারবার জিজ্ঞাসা করার পরেও যখন পুতুলের কোনো হদিশ পাওয়া গেল না, তখন নিজামুদ্দিনের আদেশে লিমনকে বাধা হলো। এতটা দ্রুত হয়ে গেল যে লিমনের সাথে থাকা পিস্তলটা ব্যবহার করা বা বার করার সুযোগ পেল না লিমন। ব্যালকনিতে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে বাহিরের বকুল গাছটার দিকে তাকিয়ে আছে সাজু ভাই। বকুল গাছটার ডালে একটা রঙিন পাখিও আছে, পাখিটার নাম মনে আসছে না। রহস্যের গন্ধ নাকের সামনে উপস্থিত, কিন্তু সবটা জড়িয়ে যে কিভাবে প্রকাশ করা যায় সেটাই ভাবছেন সাজু ভাই। তখন হঠাৎ পিছন থেকে সাজু ভাইয়ের দাদা এসে বলল, দাদু একটা কথা জিজ্ঞাসা করব? তখন সাজু ভাই বলল, হ্যাঁ করো দাদু। তখন দাদু বলল, ভোরবেলা ওই ছেলেটার পিছনে বাইক না নিয়ে গিয়ে মুচকি হেসে দিয়ে বসে রইলা কেন? তখন সাজু ভাই বলল, দাদা যান, ওই ছেলেটা একটা স্বর্ণের পুতুল নিয়ে এসেছিল আমার কাছে। তখন দাদু বলল, কি? তখন সাজু ভাই বলল, হ্যাঁ সেদিন লিমনের নানা যে পুতুলের কথা বলেছিল সেটা আমার কাছেই ছিল, সেই পুতুলটা নিয়ে গেছে, কিন্তু আসল পুতুলটা নয়। তখন সাজু ভাই বলল, আমি আগেই ধারণা করেছিলাম, যেহেতু লিমনের গার্লফ্রেন্ডের হাত থেকে পুতুলটা আমার কাছে আসছে, সেহেতু এই কথাটা অবশ্যই জানাজানি হবে, তাই একটা নকল পুতুল আমি আগেই সংগ্রহ করে নিজের কাছে রেখেছিলাম, আর আসল পুতুলটা তোমাদের ঘরে দাদির পুরাতন পুটলির মধ্যে। তখন দাদা বলল, আচ্ছা বুঝতে পারছি, কিন্তু নকল পুতুল দেখে কি ওরা কেউ বুঝতে পারবে না? না মানে দেখতে কি পুতুলটা ওই রকমই নাকি? তখন সাজু ভাই বলল, না দাদা, পুতুল দুটো আলাদা, আর লিমন বা সেই পরিকল্পনাকারী কিন্তু কেউ কোনোদিন আগে পুতুলটা দেখেনি, আর লিমনের পিছু পিছু বাইক নিয়ে তাড়া করিনি, কারণ ওই নকল পুতুল যেখানে থাকবে সেই স্থানের লোকেশন আমি দেখতে পারবো। তখন দাদা বলল, কিভাবে? তখন সাজু ভাই বলল, পরে বলবো দাদা যান, একটু ভাবতে হবে, তাই পরে কথা বলবো আপনার সাথে। লিমন বিছানায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আর মনে মনে হাসছে। কয়েক ঘন্টা আগে সেই সাজু ভাইকে এইভাবে বেঁধে রেখেছিল, আর সে এখন নিজেই বন্দি। নিজামুদ্দিন বারবার তাকে পুতুলের কথা জিজ্ঞাসা করছে, আর লিমন শুধু বারবার মাথা নেড়ে না বলছে। হঠাৎ করে দরজা খুলে কালো টি শার্ট পরে একটা ছেলে প্রবেশ করলো। মুহূর্তের মধ্যে হাতের পিস্তল নিয়ে নিজামুদ্দিনের দিকে তাক করে পরপর 3টা গুলি করলো। নিজামুদ্দিন আস্তে আস্তে নিজস্ব হয়ে ঢলে পড়লো মাটিতে। কালো টি শার্ট পরা লোকটি বিড়বিড় করে তখন বলল, ক্ষমা করবেন নিজামুদ্দিন ভাই, বসের সঙ্গে আপনি বেমানি করতে চেয়েছিলেন, তাই বসের নির্দেশে আপনাকে মারতে বাধ্য হলাম নিজাম ভাই। নিজামের লাশের দিকে একদৃষ্টি তাকিয়ে রইল লিমন, তারপর স্বাভাবিকভাবে মাথা উঁচু করে ডান পাশের দেওয়ালে তাকিয়ে রইল। দুজন ব্যক্তি এসে নিজামের লাশ নিয়ে গেল, আর সেই খুনিটা তাকে বলল, তোমার সঙ্গে দেখা করার জন্য আমাদের বস এখানে আসছে, তুমি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত থেকো। লিমন তখন বলল, সত্যি কি তিনি আসবেন, নাকি তার পরিবর্তে অন্য কাউকে পাঠাবে? তখন লোকটা বলল, বস নিজে আসবে, কিন্তু তার আগে তোমার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা হবে। তখন লিমন বলল, আচ্ছা আমার চোখ বাঁধা হবে কেন? তখন কালো টি শার্ট পরা লোকটা বলল, কারণ আমাদের বস তোমার খুব পরিচিত। আরো কিছুটা বিচলিত হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল লিমন, যদি পরিচিত কেউ হয় তবে কেন আজকে আমার সামনে আসবে? ঘন্টাখানিক পরে লিমনের চোখ সত্যি সত্যি বেঁধে দিল। কিছুক্ষণ পরে রুমের মধ্যে নতুন কারো আগমন অনুভব করলো। নতুন কেউ প্রবেশ করেছে সেটা বুঝতে পেরেছে, কারণ আলাদা একটা পারফিউমের ঘ্রাণ আসছে নাকের ডগায়। লিমন তখন নিজেই বলল, আপনি তাহলে আমার সামনে এসেই গেলেন, তবে বলুন আমি
আপনার জন্য কি করতে পারি। তখন ওই লোকটা গম্ভীর কণ্ঠে জবাব দিল, এতদিনে হয়তো তোমার ধারণা হয়ে গেছে যে এত কিছুর পিছনে কোন জিনিসটা দায়ী হতে পারে। কণ্ঠটা বেশ পরিচিত, ঠিক মনে আসছে না। লিমন কিছু বলার চেয়ে চুপ করে কণ্ঠটা চেনার চেষ্টা করছে। অদৃশ্য থেকে আবার বলল, কিছু বলছো না যে তুমি, বলো তো কি কারণ। তখন লিমন বলল, চেয়ারম্যান সাহেব না আপনি? তখন চেয়ারম্যান সাহেব হেসে বলল, চোখ বন্ধ, তবুও বেশ চিনে গেছো আমাকে, তোমার তো অনেক বুদ্ধি আছে। তখন লিমন বলল, তাহলে কি আপনি সেই অদৃশ্য বস? তখন চেয়ারম্যান সাহেব বলল, রাজনীতি করতে গিয়ে অনেক কিছু শিখতে হয় লিমন। তোমার বাবা মাকে অনেক অনুরোধ করেছি পুতুলটার জন্য, কিন্তু সেই কথা শুনিনি। আচ্ছা বাদ দাও তো, এবার বলো সেই পুতুলটা কোথায়, না হলে কিন্তু তোমার বাবা মার মতো তোমাকেও মেরে ফেলবো। তোমার মা বাবা মৃত্যুর পর পুতুলের সন্ধান ঠিকই বের হয়ে গেছে, তুমি বললে ওইটা ঠিকই বের হবে, এমনিতে তোমার কাছে ধরা পড়ে গেছি আমি, তাই তোমার এই জীবনে তুমি কোনোদিন আর বাহিরের জগৎ দেখতে পাবে না। তখন লিমন বলল, পুতুলের সন্ধান আমি দেব, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। আমি জানি আমাকেও আপনি খুন করবেন, কারণ এত কিছুর পরেও আমাকে বাঁচিয়ে রেখে কোনো রিস্ক নেবেন না, সেটাও আমি ভালো করেই জানি। তখন চেয়ারম্যান বলল, বেশ বলো তোমার কথা। তখন লিমন বলল, আমার মা বাবাকে খুন করেছে কে কে? তখন চেয়ারম্যান সাহেব বলল, নিজাম ছিল, আরো 3-4টা লোক ছিল, তবে তোমার চাচাতো ভাই মনিরুলও ছিল। তখন লিমন বলল, মনির ভাইও ছিল? তখন চেয়ারম্যান বলল, হ্যাঁ, নিজাম ওরা গেলে তো তোমার বাবা মা দরজা খুলতো না, তাই মনিরুলের সাহায্য নিয়েছি। মনিরুল তোমার বাবাকে ডেকে ঘরের মধ্যে প্রবেশ করেছে, তারপর নিজামুদ্দিন ঘরের মধ্যে ঢুকেছিল। তখন লিমন বলল, তাহলে মনির ভাইকে খুন করলেন কেন? তখন চেয়ারম্যান বলল, সাক্ষীদের বাঁচিয়ে রাখতে নেই, তাহলে পরবর্তী সময় নিজেকে বিপদে পড়তে হবে। তবে তোমার বন্ধু তৌহিদ এত সহজে যে রাজি হয়ে যাবে সে ব্যাপারটা ধারণা ছিল না আমার। তখন লিমন বলল, তৌহিদ? তখন চেয়ারম্যান বলল, তোমার বাড়িতে সেদিন রাতে তৌহিদ নিজে আগুন লাগিয়েছিল, কথা ছিল তোমাকে সেখানে পুড়িয়ে ফেলবে, কিন্তু তোমার আরেকটা বন্ধু আগে জাগ্রত হয়ে গেছে, তাই তৌহিদ নিজে চিৎকার করেছিল। তারপর মনিরুলের বাড়িতে তোমাকে অজ্ঞান করে মনিরকে খুন করে আমার লোক, আর দোষ হয় তোমার বাবার কাছে সরে আব্বাজান চিরকুটটা আমি লিখে দিয়েছিলাম। এই কথাগুলো শুনে লিমন একদম চুপচাপ হয়ে গেল। তখন চেয়ারম্যান বলল, এবার বলো পুতুলটা কোথায়? তখন লিমন বলল, তৌহিদ বেইমানি করেছে আমার সঙ্গে, কিন্তু সে তো আমার কথা মতোই চলছিল। তখন চেয়ারম্যান বলল, 5 লাখ টাকার লোভ দিয়েছিলাম, আর তৌহিদ নিজে ভয় পেয়েছিল সাজু ভাইকে দেখে, কিন্তু এর পরিকল্পনা মতো সাজু ভাই কিছুই করতে পারে নাই। এটা বলে চেয়ারম্যান সাহেব হাসতে লাগলো। তখন লিমন বলল, সাজু ভাই খুব অসুস্থ, না হলে ঠিক এতদিনে সবকিছু বের করতে পারতেন। গতকাল রাতে তার কাছ থেকে পুতুল আনতে গিয়ে বুঝতে পেরেছিলাম সে অনেক অসুস্থ। তখন চেয়ারম্যান বলল, কথা বেশি হয়ে যাচ্ছে, বলো এখন পুতুলটা কোথায়? তখন লিমন বলল, শেষ প্রশ্ন, নিজামকে সরালেন কেন? তখন চেয়ারম্যান বলল, তুমি গতকাল রাতে আমাকে খুন করার জন্য কেন গিয়েছিলে? তখন লিমন বলল, নিজামুদ্দিন ভাই বলেছিল আপনাকে খুন করার জন্য। তখন চেয়ারম্যান সাহেব বলল, তাহলে এবার ভাবো, আমার লোক হয়ে নিজাম আমাকে খুন করার জন্য তোমাকে পাঠায়, তার পরিকল্পনা ছিল তোমাকে দিয়ে আমাকে হত্যা করাবে, তারপর সে পুতুলটা বুক দখল করবে, কিন্তু আমার সঙ্গে চালাকি। তখন লিমন বলল, আপনি গতকাল রাতে সাজু ভাইয়ের জন্য বেঁচে গেছেন, না হলে ঠিকই এখন লাশ হয়ে মরার খাটে থাকতেন। তখন চেয়ারম্যান বলল, সামনে এমপি নির্বাচন করার অনেক ইচ্ছে করছে, তাই প্রচুর টাকার দরকার। এই সন্ত্রাসী গ্রুপের জন্য আমার মাসে মাসে অনেক খরচ, তাই পুতুলটা বিক্রি করে আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাব, সে পথে কারো বাধা মানবো না। সকালবেলা যখন দারোগা কল দিয়ে বললো তুমি নাকি পুতুলটা নিয়ে এসেছো সাজুর কাছ থেকে, তখন তো আমার আনন্দের সীমা নেই। তখন লিমন বলল, ভুল পথে চলে কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবে না চেয়ারম্যান সাহেব, সঠিক পথে কষ্ট হলেও চলা উচিত, কারণ সেখানে সফলতা আছে, কিন্তু ভুল পথে যতটা সামনে যাবেন ততটাই কিন্তু ভুলের গভীরতায় তলিয়ে যাবেন। তখন চেয়ারম্যান বলল, গান হজম করার কোনো সময় নেই, তাড়াতাড়ি বলো পুতুলটা কোথায়? পুতুলটা সম্পর্কে কথা শেষ হবার আগেই রুমের মধ্যে হুট করে কয়েকটা গুলির শব্দ হলো। রুমের মধ্যে হঠাৎ কেমন জানি হট্টগোল হতে লাগলো। হাত পা বাঁধা লিমন কিছু বুঝতে পারলো না। রুমের মধ্যে যারা ছিল তাদের লাশ নিচে পড়ে আছে, কিন্তু তাদেরকে মারলো কে? বেশিক্ষণ আর তার ভাবতে হলো না, ততক্ষণে নাসরিন তার চোখের কাপড়গুলো খুলে দিল, এরপর এক এক করে হাত পায়ের বাঁধনও খুলে দিল। তখন নাসরিন বলল, তাড়াতাড়ি পালাতে হবে, না হলে কিন্তু আবার কেউ আসতে পারে এখানে। রুমের মধ্যে 3টা লাশ পড়ে আছে। চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে লিমন খানিকটা ভাবনার মধ্যে হারিয়ে গেল। তখন লিমন নাসরিনের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা স্বীকার করে বলল, মা বাবার মৃত্যুর জন্য দায়ী সবাই শেষ। বাগেরহাট বাস স্ট্যান্ডের বাসের মধ্যে বসে আছে নাসরিন ও লিমন। লিমনের মুখে মাস্ক আর নাসরিন বোরকা পরিহিত অবস্থায় দুজন একসাথে খুলনার দিকে যাচ্ছে। তখন প্রচুর পিপাসা অনুভব করছে লিমন। নাসরিন তার ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিয়ে বলল, বাসায় ফ্রিজে লেবুর শরবত বানানো ছিল, তাই নিয়ে আসলাম সঙ্গে করে, তুমি কি খাবে? তখন লিমন বলল, খুব পিপাসা লেগেছে আমার। তখন নাসরিন বলল, তাহলে খাও, বাস চলতেছে, পাশাপাশি
পাশাপাশি বসে আছে নাসরিন ও লিমন। বাসের ধাক্কায় কিংবা গতকাল রাতে ঘুম না হওয়ার জন্য চোখ বন্ধ হয়ে যাচ্ছে লিমনের। নাসরিনের এক কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল লিমন। শরীর বেশ দুর্বল মনে হচ্ছে লিমনের। হঠাৎ করে ঘুমের মধ্যে সে শুনছে তার কানের কাছে নাসরিন ফিসফিস করে বলছে, এটা তোমার জীবনের শেষ ঘুম, তুমি তোমার মা বাবার কাছে চলে যাচ্ছ। এতদিন পর আমি আমার পরিকল্পনায় সফল হলাম, কিন্তু আফসোস হচ্ছে কারণ নিজামকে ওরা মেরে ফেলেছে। লিমনের তখন চিৎকার করে কিছু বলতে ইচ্ছে করছিল কিন্তু পারছে না। বাস ভর্তি মানুষ নিয়ে এগিয়ে যাচ্ছে বাসটা। চারদিকে কত মানুষ দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে, কিন্তু লিমন তাদের সাহায্য নিতে পারছে না। তার মানে নাসরিন নিজেই পুতুলটা আত্মসাৎ করতে চেয়েছিল। নিজামুদ্দিন আর সে একসঙ্গে আলাদা পরিকল্পনা করেছে এতদিন। তারপর লিমন যখন চোখ মেলে তাকালো তখন সে শুয়ে আছে হসপিটালের বিছানায়। তার সামনেই বসে আছে সাজু ভাই আর একজন পুলিশও দাঁড়িয়ে আছে সাজু ভাইয়ের সঙ্গে। তখন সাজু ভাই বলল, কি খবর লিমন? তখন লিমন বলল, জি ভাই, আপনি এখানে? তখন সাজু ভাই বলল, তুমি আমার হাত পা বেঁধে আসছো, তার মানে এই না যে আমি পিছিয়ে যাব। তখন লিমন বলল, কিন্তু? তখন সাজু ভাই বলল, আমি কিভাবে পৌঁছালাম এটাই তো? তখন লিমন বলল, হ্যাঁ। তখন সাজু ভাই বলল, নাসরিন মেয়েটা এখন পুলিশের কাছে বন্দি আছে, তোমাকেও গ্রেফতার করা হবে। তখন লিমন বলল, এটা আমি জানি। তখন সাজু ভাই বলল, তুমি কি নাসরিনের চালাকি বুঝতে পারো নাই? তখন লিমন বলল, কিরকম চালাকি সাজু ভাই? তখন সাজু ভাই বলল, জ্বরে আম পড়ে আর সেই আম বাহিরের কেউ কুড়াতে আসে যেমন, ঠিক সেই রকমই। তখন লিমন বলল, মানে কি সাজু ভাই? তখন সাজু ভাই বলল, তুমি যে পুতুলটা আমার কাছ থেকে এনেছিলে সেই পুতুলটা নকল ছিল, আসল পুতুলটা এখনো আমার কাছেই আছে। আমি ওই নকল পুতুলের মধ্যে লোকেশন ট্যাগ করা ছোট মেশিনটি সেট করে দিয়েছিলাম, যদিও সেটা আমার ঘরে তৈরি করা। তারপর থেকে অপেক্ষায় ছিলাম এটা কোথায় থাকে সেটা জানার জন্য, কিন্তু তুমি তো চালাকি করে ওইটা বাস স্ট্যান্ডের অদূরে ডাস্টবিনের পাশে লুকিয়ে রেখে গেছো। তখন লিমন বলল, হ্যাঁ সাজু ভাই, আমার ইচ্ছে ছিল ওদেরকে হত্যা করে পালিয়ে যাব, তাই এখানে রেখে গিয়েছিলাম। তাই নাসরিনের সঙ্গে পুতুল বের করে দুজনেই বাসে উঠে বসলাম। তখন সাজু ভাই বলল, কিন্তু নাসরিন নিজে পুতুলের লোভ ছিল, তার কাছে প্রাথমিক জিজ্ঞাসা করে জানা গেছে। তখন লিমন বলল, আমি নিজের জন্য ভাবছি না সাজু ভাই, কিন্তু তহিদের জন্য খুব খারাপ লাগছে আমার। শত্রুদের সঙ্গে মিলে বেইমানি করেছে ঠিকই, কিন্তু তবুও কেন জানি না ওর জন্য আমার খুব খারাপ লাগছে সাজু ভাই। তখন সাজু ভাই বলল, তহিদ আমাকে অনেক কিছু বলে গিয়েছে। সেদিন বিকালে আমার মোবাইলটা পুকুরে না পড়ে গেলে হয়তো তহিদকেও বাঁচাতে পারতাম। আর তোমার বাড়িতে আগুন লাগানোর কথা সে নিজে আমাকে লিখে জানিয়ে গেছে, আর সেই কারণে সেদিন রাতে চেয়ারম্যান সাহেবের বাড়িতে গিয়েছিলাম। তখন লিমন বলল, বুঝতে পেরেছি সাজু ভাই। তখন সাজু ভাই বলল, তুমি বিশ্রাম করো, যা হবার হবেই, আপাতত তুমি সুস্থ হয়ে ওঠো। তখন লিমন বলল, সুস্থ হয়ে লাভ কি সাজু ভাই? দুদিন পরে তো আমাকে ফাঁসিতেই ঝুলতে হবে, কারণ আমি খুনি। তখন সাজু ভাই বলল, সেটা না হয় আইনি ঠিক করবে, তুমি এখন আপাতত সুস্থ হও। সাজু ভাই বেরিয়ে গেল। লিমন আবার চোখ বন্ধ করে রাখলো। বন্ধ চোখের সামনে দাঁড়িয়ে আছে তার বাবা। কল্পনার মধ্যে নিজের বাবার সঙ্গে কথা বলছে লিমন। বাবা তাকে বকাবকি করছে, হঠাৎ করে কান্না করছে কেন সে নিজের হাতে খুন করেছে। হঠাৎ করে বাবার পাশে অদৃশ্য কিছু দেখা যাচ্ছে, এটা কি তার মা? মা বলে শোয়া থেকে উঠে বসলো লিমন। চারদিকে তাকিয়ে কিছু দেখতে পেল না। চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে লিমনের। বাবার মুখটা স্মরণ করে বিড়বিড় করে বলল, বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারি নাই, বাবা আমাকে ক্ষমা করে দিও, সরি আব্বাজান। তো গাইস, এটা ছিল সরি আব্বাজান গল্পটা। আমি জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগছে না খারাপ লাগছে এটাও আমি জানি না। তো গাইস, গল্পটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিন, আর একটা ফলো দেওয়া যায়। আর নতুন গল্প ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে নতুন আরেকটা গল্প আসবো। নতুন গল্প আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমারে কেউ ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ গাইস।